আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি দন্তরোগ সমস্যা ও সমাধান। সুপ্রিয় দর্শক, দন্তরোগ সমস্যা ও সমাধান বিষয়ে আজ কথা বলবার জন্যে এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবার জন্যে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সারোয়ার আলম, কনসালটেন্ট ডেন্টিস্ট, শেভরন ক্লিনিক্যাল ল্যাব, চট্টগ্রাম। ডাক্তার সারোয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, পাশাপাশি আপনার দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে আসুন আলোচনা শুরুর পূর্বে দন্তরোগ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য প্রতিবেদন দেখে আসি। মানুষের সবচেয়ে সুন্দর জিনিস তার হাসি, আর সুন্দর হাসির জন্য চাই সুস্থ দাঁত। কিন্তু দাঁত থাকতে যারা দাঁতের মর্যাদা বোঝে না, শেষ পর্যন্ত তাদের একটু বেশি ঝামেলা পোহাতে হয়। ঠিক এই ব্যাপারটি ঘটে আমাদের দেশের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। সমস্যা গুরুতর হওয়ার পর তারা চিকিৎসকের শরণাপন্ন হন। বাংলাদেশের মোট ক্যান্সার আক্রান্তের মধ্যে শতকরা 30% মুখের ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে 61% হল নারী। গবেষণায় দেখা গেছে এদের মধ্যে শতকরা 80% পান সুপারি ও বিভিন্ন তামাকজাতীয় দ্রব্য সেবনের ফলে ক্যান্সারে আক্রান্ত হন। এছাড়া দাঁতের বেশিরভাগ সমস্যার জন্য সচেতনতার অভাবই দায়ী। মাড়ি দিয়ে রক্ত পড়া, ঠান্ডা পানি বা খাবার খেলে দাঁত শিরশির করা, মুখে দুর্গন্ধ হওয়া, অকালে দাঁত পড়া, দাঁতের ক্ষয় হওয়া, আক্কেল দাঁত ওঠা, মাড়ি ফুলে যাওয়া ও ব্যথা করা, দাঁতের সামনে ও পেছনে দাগ পড়া, দাঁতে পাথর হওয়া। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ভালোভাবে ব্রাশ করা, 3 মাস পর পর টুথব্রাশ পরিবর্তন করা, মাঝে মাঝে টুথপেস্ট পরিবর্তন করা, আলপিন, সেপটিপিন বা এ জাতীয় শক্ত কোনো কিছু দিয়ে দাঁত বা মাড়ি না খোঁচানো, ধূমপান, পান এবং তামাক জাতীয় খাবার সম্পূর্ণরূপে পরিহার করা, যে কোনো খাবারের পর ভালো করে কুলি করে মুখ পরিষ্কার করা। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে যে জনে, মুক্তোর মতো সুন্দর দাঁতে হাসে সে জনে। সুপ্রিয় দর্শক, প্রামাণ্যটি উপভোগ করলেন। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে দন্তরোগ বিষয়, তবে আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করছি উপস্থিত চিকিৎসকের মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু সুপরামর্শ দিতে পারবো। তো আমরা আলোচনা শুরু করছি। ডাক্তার সারোয়ার, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে দন্তরোগ আসলে এই জিনিসগুলো কি এবং দাঁতের আসলে কিভাবে যত্ন নেওয়া যায়। আপনাকে ধন্যবাদ। দন্ত রোগ বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে দাঁতের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। দাঁত হচ্ছে আমাদের শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটা অঙ্গ। আমাদের প্রত্যেকটা অঙ্গই আসলে খুবই ইম্পর্টেন্ট। শরীরের যতটি পার্ট আছে প্রত্যেকটার আলাদা একটা কাজ আছে। দাঁতের যে আপনার কাজ, সেটা হচ্ছে আমাদেরকে খাবার গ্রহণের, যে আমাদের যে খাবার গ্রহণ করি দৈনন্দিন, এই খাবার গ্রহণের প্রথম পর্যায়ে সেটা আমরা দাঁতের মাধ্যমে আমরা গ্রহণ করে থাকি। মুখে গ্রহণ করার পরে প্রথম যে খাবারের যে আপনার যে বিপাকীয় প্রক্রিয়ার স্টার্টিং যেটা, সেটা দাঁতের মাধ্যমে শুরু হয়। আমরা প্রথমে খাবারগুলোকে, বড় কণাগুলোকে চিবিয়ে প্রথমে ভেঙে নেই। খাবারগুলোকে ছোট ছোট আকারে আপনার আমাদের পাকস্থলীতে পাঠানোর পূর্বের যে প্রক্রিয়াটা, এটা দাঁতের মাধ্যমে সম্পন্ন হয়। সুতরাং একটা সুস্থ দাঁত একটা সুস্থ মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা হয়তো অনেকেই সেটা অনেক সময় আমরা একটু কল্পনাও করতে পারি না। যারা একটু সচেতন
তারা বিভিন্ন দন্তরোগের যারা চিকিৎসক আছেন তাদের মাধ্যমে, অথবা অনেক সময় নিজেদের আপনার জানার প্রয়োজনেও অনেকে জার্নাল বা টিভি মিডিয়ার মাধ্যমে ওনারা জেনে থাকেন। সুতরাং একটা সুস্থ দাঁত একটা মানুষের জন্য, সুস্থ মানুষের জন্য খুবই খুবই একটা দরকারি একটা অঙ্গ। জি, দাঁত পরিষ্কার করার আসলে অনেক ধরনের নিয়মই আমরা দেখি। আপনার কাছে এই পর্যায়ে আমরা জানতে চাইবো, কেউ ব্রাশ ব্যবহার করেন, কেউ বা বিভিন্ন ধরনের কালো মাজন ব্যবহার করেন, কেউ বা আপনার অনেক সময় যে কয়লা এবং এছাড়াও আরও অনেক উপাদান ব্যবহার করেন, গাছের ডাল। আসলে মানে দাঁত পরিষ্কার করার জন্য সবচেয়ে মানে আদর্শ উপায়টা কি? আদর্শ উপায় হচ্ছে, দাঁত হচ্ছে আপনাকে পরিষ্কার করার জন্য সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে টুথপেস্ট এবং টুথব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কার করা। এছাড়া আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে এখন পর্যন্ত বাংলাদেশ আপনার যারা গ্রামে গঞ্জে বসবাস করে, ইভেন কি যারা শহরেও বসবাস করে, তাদের একটা ভুল ধারণা আছে যে আপনার কালো মাজন কিংবা লবণ কিংবা বালি অথবা কয়লার মাধ্যমে যদি আমরা দাঁত পরিষ্কার করি, সেই ক্ষেত্রে দাঁতের যে আটকে থাকা যে ময়লা বা দাগ এগুলো দূর করা সহজ হয়। এটাতে ক্ষয় আমরা বিশেষ করে হচ্ছে যখন আমরা দাঁতের ব্রাশের পরিবর্তে, টুথপেস্টের পরিবর্তে অন্যান্য উপাদানগুলো যখন ব্যবহার করি, এটা যে ওরাল যে হাইজিন, সে হাইজিনের ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতিকর। কারণ টুথপেস্ট টুথব্রাশের মধ্যে যে উপাদানগুলো থাকে সেটা দাঁতের এবং দাঁতের মাড়ির জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো থাকে ওগুলো দিয়েই তৈরি। আর পাশাপাশি যে কালো মাজন থেকে শুরু করে যেগুলো আপনার আদার্স যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করি, টুথ পাউডার, ইভেন কি টেলিভিশনও বিজ্ঞাপনের মাধ্যমে টুথপেস্টের বাইরেও আপনার পাশাপাশি আপনার কালো মাজন, টুথ পাউডার এগুলোর বিজ্ঞাপনও আমরা দেখতে পাই। তা আমরা যারা চিকিৎসক, আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করি কালো মাজন এবং টুথ পাউডার বা আদার্স যে ইনগ্রেডিয়েন্টস এগুলোকে পরিত্যাগ করে আপনাকে টুথপেস্ট এবং টুথব্রাশের মাধ্যমেই দাঁত পরিষ্কার করতে হবে, এবং সেটা দৈনিক অন্তত দুবার। আমরা বলবো বিশেষ করে রাতে খাওয়ার পরে, বিশেষ বিছানায় যাওয়ার আগে আমরা যদি দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়ি, সারা রাত আমার দাঁতে আর কোনো খাবার বা খাদ্যকণা যেহেতু যাচ্ছে না, আমার মুখটা পরিষ্কার থাকতেছে, ওরাল হাইজিনটা খুব ভালো থাকতেছে। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে আমার তখন খাবার গ্রহণ করার জন্য, অর্থাৎ ব্রেকফাস্ট নেওয়ার আগে আমার আর টুথব্রাশ ব্যবহার করার আর দরকার পড়বে না। জি, আমরা আবার আলোচনায় আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। সমস্যা হচ্ছে আমার এই মুখে দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ, সকালে ঘুমাইতে উঠলে দুর্গন্ধ, সারাদিনে দুর্গন্ধ। মাউথ ব্যবহার করছি এখন। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন তিনি কেরানীগঞ্জ থেকে প্রশ্ন করেছেন। ওনার বয়স 55 বছর। উনি বলছেন যে ওনার মুখে অনেক দিন ধরেই, প্রায় দীর্ঘদিন ধরেই দুর্গন্ধ। তো এই দুর্গন্ধ নিরাময়ের জন্য উনি কি পরামর্শ থাকবে? মানুষের মুখে দুর্গন্ধ হওয়ার বিভিন্ন কারণ থাকে, বিভিন্ন সিস্টেমিক ডিজিজ। বিশেষ করে ওনার যেহেতু বয়স 55, ওনার ডায়াবেটিস আছে কিনা বা ওনার পেপটিক আলসার ডিজিজ আছে কিনা বা আদার্স কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা, এটা যদি জানলে আমাদের জন্য আরও ভালো হতো। এবং আমরা যেই পদ্ধতি নিয়ে একটু আগেই আলোচনা করতেছিলাম, দাঁত পরিষ্কার করার যে বিষয়গুলো, দর্শক যদি এই বিষয়গুলোকে যদি নিয়মিত ফলো করেন, আমাদের মুখে যদি খাদ্যকণা যদি জমে না থাকে, তাহলে আপনার মুখে খাদ্যকণা জমার ফলে এখানে যে একটা প্লাক তৈরি করে, এই প্লাকটা পরবর্তীতে আস্তে আস্তে আপনার শক্ত হয়ে একটু আপনার ক্যালকুলাসে তৈরি হয়। সেই ক্যালকুলাস থেকে নিচে ওটার মধ্যে ব্যাকটেরিয়াল ইনভেশন থাকে, ব্যাকটেরিয়া জমে থাকে। যে ব্যাকটেরিয়াগুলো বিশেষ করে অ্যারোবিক, অ্যানারোবিক বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের এই প্লাকের নিচে জমে থাকে, এগুলো মাড়িকেও দুর্বল করে ফেলে, আপনার দাঁত থেকে মাড়িকে আলগা করে ফেলে, পাশাপাশি দুর্গন্ধ তৈরি করে। আর সিস্টেমিক ডিজিজ যেগুলো বললাম, ডায়াবেটিস সহ, আপনার পেপটিক আলসার ডিজিজ সহ, পাশাপাশি যদি লিভার ডিজিজ থাকে, এইসব হজমে যদি তার কোনো সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রেও মুখে দুর্গন্ধ থাকে। আমরা দর্শককে বলবো নিকটবর্তী একজন বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকের মাধ্যমে ওনাকে যদি আমরা অনেক সময় স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গোড়াগুলো যদি আমরা পরিষ্কার করে নিই,
সামান্য কিছু মারির অ্যান্টিবায়োটিক দিতে হয়, এগুলা দিয়ে পাশাপাশি ওরাল হাইজিন যদি ইনক্রিজ করি, মাউথ ওয়াশ ইউজ করি, তাহলে আশা করি ওনার মুখের দুর্গন্ধ কেটে যাবে। জি, ধন্যবাদ। আপনি দাঁত পরিষ্কার করার নিয়ম নিয়ে বলছিলেন। জি, সেটাই আমরা যদি নিয়মিত অন্তত সকালবেলা যেটার কথা বললাম, আমরা ঘুম থেকে উঠেই জাস্ট কুলকুচি করে আপনি আপনার খাবার গ্রহণ করুন, সকালের নাস্তা করার পরে আবার আমরা ব্রাশ করে তারপর আমরা স্কুল কলেজ যার যার কাজে আমরা চলে যাব, ব্যবসা বাণিজ্য এবং অফিস আদালতে যাব। সারাদিন আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি। আমরা বলি খাওয়ার সাথে সাথে বেসিনে গিয়ে বাথরুমে ওয়াশরুমে গিয়ে আপনার ভালো করে কুলকুচির মাধ্যমে দাঁত পরিষ্কার করে ফেলা, মুখ পরিষ্কার করে। আমরা খাবার গ্রহণের পরে যেভাবে সাবান দিয়ে আমাদের নিজের হাত পরিষ্কার করি, যাহাতে আমার তেল চর্বি যত খাবারের যে ইয়াগুলো আছে আপনার উচ্ছিষ্ট যেগুলো আমাদের হাতে লেগে থাকে, আঠালো জাতীয় খাবার, এগুলো যেমন আমরা পরিষ্কার করে নিই, ঠিক তেমনি দাঁতও মুখও পরিষ্কার করে নিলে তাহলে আপনার দাঁতের মধ্যে আর যে খাদ্যকণা জমে থাকার যে সম্ভাবনা, এটা অনেকটুকুই কমে আসে। এর পাশাপাশি আমাদেরকে ডেন্টাল ফ্লস, যেটা খাবার গ্রহণ করার পরে আমাদের দাঁতের ফাঁকগুলোতে এক ধরনের সুতা পাওয়া যায় দাঁত পরিষ্কার করার জন্য, সেটাকে স্টিক আকারেও পাওয়া যায়, ওইটা আবার সুতা আকারেও পাওয়া যায়। আপনি এইটা যদি আমরা নিয়মিত খাবার পরে যদি ফ্লসিংটা যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের এই ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, তাহলে মুখের দুর্গন্ধ সহ, মুখের দন্ত ক্ষয় সহ অনেক কিছু থেকে, দাঁতের রোগ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। জি, ধন্যবাদ। আপনি দন্তক্ষয়ের কথা বললেন, তা আমি একটু এই পর্যায়ে জানতে চাইবো যে দাঁতের ক্ষয় বা দন্তক্ষয় আসলে কেন হয়? দাঁতের ক্ষয়, এটা আমি বলবো এটা একটা এক ধরনের রোগ। আমাদের প্রত্যেক মানুষের যে শরীরে যে সমস্ত রোগ ব্যাধি আমাদের হয়, জ্বর সর্দি কাশি, এগুলার পাশাপাশি এগুলো হচ্ছে একটা রোগের লক্ষণ। দাঁতেরও এরকম বিভিন্ন ডিজিজের কারণে দাঁতের ক্ষয় হয়। বিশেষ করে আমরা বলবো যারা দাঁতের যে যত্নের ব্যাপারে উদাসীন থাকে, ছোটকাল থেকে দাঁতের দুধের দাঁত উঠার পড়ার সময় থেকে বা উঠার সময় থেকে যদি আমরা দাঁতের যত্নের ব্যাপারে যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা স্টার্ট করি, ছোটকাল থেকে কিভাবে দাঁতের যত্ন নিতে হয়, এটা স্কুল কলেজেও আপনার দায়িত্ব আছে। স্কুলগুলো যদি সেটা বাচ্চাদেরকে যদি শেখানো হয় কিভাবে দাঁত ব্রাশ করতে হয়, ছোটকাল থেকে অভ্যাসটা গড়ে তুললে, তাহলে ওই যে বললাম ওরাল হাইজিন, দাঁতের ক্ষয় এবং দাঁতের রোগের জন্য প্রধানতম দায়ী হচ্ছে ওরাল হাইজিন মেনটেন না করা। আমরা যদি মুখের পরিবেশটা ভালো রাখতে পারি, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, অনেক ক্ষেত্রে দাঁতের রোগ থেকে আমরা বাঁচতে পারি। তারপরেও যাদের দাঁতের ক্ষয় রোগ বা আদার্স যেটা বলি আমরা ডেন্টাল ক্যারিজ, ক্যাভিটি হওয়া, এটার ক্ষেত্রে অনেক সময় কারো কারো পারিবারিক হিস্ট্রি থাকে, পাশাপাশি ওই আপনার কিছু যদি খাবার আছে যেগুলো দাঁতের ক্ষয় রোগ তৈরি করে, বিশেষ করে চিনি জাতীয় খাবার যদি কেউ বেশি খায়, যে আপনার ফাস্ট ফুড যদি বেশি খায়, আবার যদি ফল ফ্রুটস, যে দেশীয় ফল ফ্রুটস আপনার দুধ ডিম এগুলো যদি কম খায়, এসব ক্ষেত্রেও দাঁতের রোগ তৈরি হতে পারে। তো আমি এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে মাড়ি থেকে রক্ত পড়া, এটা অনেকের মধ্যেই দেখা যায়, এটা কি কোনো গুরুতর সমস্যা? অবশ্যই মাড়ি থেকে রক্ত পড়াকে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ হচ্ছে মাড়ি হচ্ছে দাঁতের মেইন শক্তি। আমাদের দাঁতকে শক্তিশালী রাখার জন্য মাড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো মাড়ির যে রোগের কারণে রক্ত পড়ে, সেটার মধ্যে একটু আগে যে দর্শক প্রশ্ন করলেন, ওনার মুখে দুর্গন্ধ হয়, এইটা হচ্ছে মাড়ির রক্ত পড়াও। মাড়ির মধ্যে যে প্লাগ জমার কথা বলছিলাম আমি, ক্যালকুলাস যদি জমে যায়, এগুলো অনেক সময় মাড়ির উপর চাপ তৈরি করে, মাড়িগুলোকে আপনার ইনফ্লেম করে ফেলে, যেটা আমরা বলি অনেক সময় লাল হয়ে যায়, মাড়ি নরম হয়ে যায়, মাড়ি দাঁত থেকে আলগা হয়ে যায়। এইরকম কন্ডিশনে আপনার পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে, যাদের আদার সিস্টেমিক ডিজিজ আছে, ওদের ক্ষেত্রেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। যে কারণে নিয়মিত দাঁত ব্রাশ করা, পাশাপাশি দন্তরোগ চিকিৎসকের মাধ্যমে নিয়মিত দাঁতকে পরিষ্কার করানো, যেটাকে আমরা রেগুলার স্ক্যালিংটা যেটা বলি, অন্তত বছরে 2 বার দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে দাঁত আপনার চেক আপ করা
এবং স্ক্যালিং যদি প্রয়োজন হয় স্ক্যালিং করিয়ে নেওয়া। এই ক্ষেত্রে মাড়ি সুস্থ থাকলে মাড়ি থেকে রক্ত পড়াটা বন্ধ থাকবে। আর পাশাপাশি কিছু ডিজিজ আছে, রক্তরোগ, বিভিন্ন সিস্টেমিক ডিজিজ আছে আপনার লিউকেমিয়া সহ, পাশাপাশি আপনার আছে হচ্ছে যারা ব্লিডিং ডিজঅর্ডার যাদের থাকে, হেমোফিলিয়া এই জাতীয় যাদের আছে, ওদের ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল কেয়ার নিয়ে মাড়ির রক্ত পড়া রোগ নিয়ে একটু ভাবতে হবে। জি, এই পর্যায়ে আপনার কাছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে এই এক্সপেরিয়েন্সটা হয়, সেটা হচ্ছে দাঁত ব্যথা। জীবনের কোনো না কোনো পর্যায়ে আমরা সবাই সাধারণত এই দাঁতের ব্যথায় আক্রান্ত হই বা দাঁতের কোনো সমস্যায় আক্রান্ত হই। এই দাঁত ব্যথা হলে কি করণীয় এবং এর সমস্যার সমাধানটা কি? আপনি ঠিকই বলেছেন। একটা কথায় আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। এই কথাটার কারণ হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত না আমাদের দাঁতে ব্যথা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা দাঁতের ডাক্তারের কাছে যেতে কেউ আগ্রহী না। আমরা যদিও ব্যথা শুরু হয়ে যায় তারপরও প্রাইমারিলি কেউ ডাক্তারের কাছেই যায় না, প্রথমেই ছুটে যায় আমরা ফার্মেসির কাছে, আমাকে একটা ব্যথার ওষুধ দিন, দাঁত ব্যথা প্রচণ্ড। তখন দাঁতের ব্যথার ওষুধ খেয়ে পাশাপাশি তার পরামর্শে যদি ব্যথা কমে যায় সেই রোগী কিন্তু আর ডাক্তারের কাছে আসে না। পরবর্তীতে ওখান থেকে আরও জটিল আকার ধারণ করে দাঁতের হয়তো প্রাইমারি স্টেজে যদি উনি চলে আসলে সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখে এক্সরে মাধ্যমে কী কারণে ব্যথাটা শুরু হলো সেটা ডায়াগনোসিস করে আমরা হয়তো প্রাইমারি একটা চিকিৎসা দিলে হয়তো দাঁতের ব্যথা কমে যেত। কিন্তু রোগী নিজের ইগনোরেন্সের কারণে আমি বলবো তখন প্রাইমারিলি ওষুধ খেয়ে ব্যথা কমে গেলে উনি ওইটাকে হজম করে আর চিকিৎসকের শরণাপন্ন হয় না। এক্ষেত্রে অনেক সময় আপনার ইনফেকশন হয়ে মাড়ি ফুলে যেতে পারে, দাঁতে অ্যাবসেস হয়ে যেতে পারে, দাঁতের আপনার পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, নেক্রোসিস হয়ে যেতে পারে। ওইসব কারণেই দাঁতের ব্যথা শুরু হয়ে যায়, তখন রুগীরা দাঁতের ডাক্তারের কাছে দেখাতে চলে আসে। জি, ধন্যবাদ। খুব সম্ভবত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই যে আমার বেবি বয়স জি, বয়স 5 বছর। 5 বছর। জি, বলুন। ওনার দাঁতের সামনের দিকে দাঁতের মধ্যে একটু স্পট পড়ে থাকছে, অনেকদিন হচ্ছে কালো কালো দাগ পড়ে থাকছে আর কি। আর দ্বিতীয় হচ্ছে দাঁতের মাড়ির দাঁত আছে না, ওইখানে একটা মাড়ির দাঁতের মধ্যে ভিতরের দাঁতের মধ্যে কালো হয়ে থাকছে। এমনি কোনো সমস্যা না, হঠাৎ মাস 2 মাস পর বলতে একটু ব্যথা করে, এটা বলতেছে একটু সমস্যা। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। জি, ভদ্র যিনি প্রশ্ন করেছেন উনি বলছেন যে উনার শিশুর বয়স 5 বছর, আর তার দাঁত যে দুটি সামনের দুটি দাঁতের মধ্যে কিছুটা স্পট রয়েছে, আমি শুনেছি দর্শকের এবং প্রশ্ন। মাড়িটা বেশ কালো হয়ে থাকে এবং হঠাৎ হঠাৎ সেখানে ব্যথাও হয়। সেই ক্ষেত্রে উনার সন্তানের জন্য আসলে কি ওনার পরামর্শ? সন্তানের জন্য যেটা বললাম আমি, ছোটকাল থেকে বাচ্চাদের যখন একদম আর্লি স্টেজ বাচ্চাদের দাঁত যখন উঠা শুরু হয় সেটা আমরা বলি 6 মাস থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে প্রাইমারি ডেন্টিশন যেটা বলি আমরা, দুধ দাঁত যেটা বলি, এটা উঠা শুরু হয় এবং এর আগে মাড়িটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। আমরা বাবা মাকে বলবো, বিশেষ করে মাদের এখানে একটু দায়িত্ব রয়েছে, বাচ্চাদের দুধ দাঁত উঠার আগে থেকেই বাচ্চার মাড়িগুলোকে খাওয়ার পরে পরিষ্কার করে দেয়া, জিহ্বাটাকে পরিষ্কার করে দেয়া, একটা অন্তত আঙ্গুলের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে সুন্দর খাওয়ার পরে মাড়িটাকে ক্লিন করে দেয়া। এইভাবে আস্তে আস্তে যখন তার প্রাইমারি দাঁত যখন উঠবে, প্রথম দুটো দাঁত আমাদের নিচের দুটো দাঁত উঠে, দুধের দাঁতের সংখ্যা হচ্ছে টোটাল 20টা। 6 মাস 8 থেকে 8 মাস বা 1 বছরের মধ্যে এই দাঁত দুটো স্টার্ট হয়ে টোটাল 20টা দুধ দাঁত উঠে। প্রত্যেকটা দাঁতেরই আলাদা একটা গুরুত্ব আছে, দুধের দাঁতেরও আলাদা গুরুত্ব আছে। দুধের দাঁতের মেইন কাজ হচ্ছে সে আসল দাঁতগুলো, পার্মানেন্ট দাঁতগুলো আসা পর্যন্ত এই দুধের দাঁতগুলো পার্মানেন্ট দাঁতগুলোর জায়গাটাকে ধরে রাখে, যাতে আমরা এই দুধের দাঁতের উপর আলাদা গুরুত্ব দেই। দুধের দাঁত অনেকেই মনে করেন আমাদের বাবা মারা দুধের দাঁত তো পড়েই যাবে, এটার এত যত্ন আত্মীর কোনো প্রয়োজন নেই। বাচ্চাদেরকে দাঁতের যত্নের ব্যাপারে, টুথ ব্রাশ করানোর ব্যাপারে একটু উদাসীন থাকেন অনেক সময় বাচ্চারা করতে চায় না,
বাবা মারও খুব বেশি জোর করে না, কিন্তু এটা যে একটা অভ্যাসে পরিণত করতে হবে। আপনাকে খেলার ছলে আপনি বাচ্চার সামনে দাঁত ব্রাশ করুন, ওকে বাচ্চা যেহেতু শিশুকাল থেকে বাবা মাকে অনুকরণ করে, তাহলে বাবা মা যদি বাচ্চাদের সামনে যদি খাওয়ার পরে ব্রাশ করেন, তখন বাচ্চা দেখতে দেখতে সেও অভ্যস্ত হয়ে উঠবে টুথব্রাশের প্রতি। এইভাবে রাতে এবং ঘুমানোর আগে এবং সকালবেলা যদি এইভাবে আমরা বাচ্চার অভ্যাস তৈরি করতে পারি, আস্তে আস্তে দাঁতের আপনার রোগ যেগুলো আমরা বলি, ক্যাভিটি থেকে শুরু করে দাঁতের ব্যথা, যত্ন, মাড়ি লাল হয়ে যাওয়া, সবগুলো থেকে মুক্ত থাকবেন। আর দর্শক যে প্রশ্ন করছেন, উনি বললেন ওনার বাচ্চার কোনো দাঁতে ব্যথা নেই, বাট কালো স্পট রয়েছে। অনেক সময় আমাদের পানিতে আয়রন থাকে বা যে কোনো কিছু খাবারে স্টেইন পড়ে, চা কফিতে স্টেইন পড়ে। ওনার বাচ্চার বয়স 5 বছর বলল, ভিতরেও কালো স্পট আছে। তবে আমি ওনাকে পরামর্শ দিব একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটু চেক করে নিলে তখন বুঝতে পারবে। যদি ক্যাভিটি হয়ে থাকে প্রাইমারি স্টেজে ফিলিং এর মাধ্যমে এটা সমাধান করা যাবে। জি, ধন্যবাদ। খুব সম্ভবত আরো একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম রেজওয়ান ইসলাম, আমার বয়স 21 বছর। জি, তা আমার হচ্ছে কি বাম সাইডের মাড়ির দাঁত, মানে কোনো কিছু যদি একটু চাবান লাগে বা শক্ত কিছু, যেমন ধরুন সাধারণ একটা মুড়ি জাতীয় যদি এটা চাবান পরে মানে এত শিরশির করে, মানে মানে খুবই একটা অস্বস্তিকর একটা অবস্থা হয়। মানে আমি কয়েকটা ডাক্তার দেখাইছিলাম, তারা কয়েকটা পেস্ট দিছিল, যেমন ধরুন ওই মেডিপ্লাস এইসব, কিন্তু অত একটা ইয়া পড়ে না। তারপর আবার অনেক সময় হচ্ছে কি দাঁতের গোড়া থেকে অনেক সময় আবার একটু রক্ত রক্ত বের হয়, আবার সবসময় না, এর আবার কিছুদিন হয় আবার ঠিক হয়, আবার ইয়াগুলো হয়, মানে গোড়াটা একটু ফলে রক্ত বের হয়, কিন্তু শিরশিরটা কিন্তু একটু মানে ওইটা একটু এখনো আছে আর কি। জি, আপনি কি এই জন্য কোনো দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন? এমনি আমাকে ওই হসপিটালে, সরকারি হসপিটাল উপজেলা ইয়াতে করছি, তা ওখান থেকে জি, এইগুলা পেস্ট দিছিল আর কি। জি। তো আপনি কি চিকিৎসা পত্রটি মানে অনুসরণ করেছিলেন? হ্যাঁ করছিলাম। আচ্ছা, এরপরে উপকার পাননি? না না, জি, এরকম কিছু। ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আলোচনা শুনুন। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 21 বছর এবং উনি বললেন যে ওনার বাম সাইডের মাড়িগুলোতে শুনেছি বেশ শিরশির করে এবং মাঝে মাঝে ওখান থেকে রক্ত বের হয়। উনি এই জন্য আগেও চিকিৎসা নিয়েছিলেন, তেমন ফলপ্রসূ হয়নি। এই পর্যায়ে ওনার জন্য কি পরামর্শ থাকবে? দর্শককে আমি বলবো, আপনার যেহেতু বয়স 21, হয়তো বা আপনার যেহেতু শিরশিরটা অনেক সময় তীব্র আকার ধারণ করেন, আমি পরামর্শ দিব ওনাকে একটা এক্সরে করিয়ে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। আমাদের শিরশির করার জন্য কয়েকটা কারণ থাকে, বিশেষ করে যদি দাঁতের সাইডে ক্ষয় হয় অথবা ক্যাভিটি হয়, অথবা দাঁতের মাঝখানে, দাঁতের মাঝখানে ফাঁকের মধ্যে অনেক সময় ক্যাভিটি হয়ে থাকে। রুগীরা অনেক সময় বুঝতে পারে না, ওখানে যখন খাবার চিবিয়ে খেতে গেলে তখন শিরশির, অনেক সময় প্রাইমারি স্টেজে থাকলে শিরশির, আর একটু পরে গেলে ওইটা ব্যথার পর্যায়েও যেতে পারে। আমি ওনাকে পরামর্শ দিব একটা আপনার এক্সরে করিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে উনি এক্সরে সাজেস্ট করলে ওই মতো চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি দিনাজপুর নরবন থেকে বলছি। জি, আপনার বয়স? আমার বয়স 41 বছর বয়স। জি, বলুন সমস্যা। দাঁতের সমস্যা হচ্ছে, আমার পানি খেলেই দাঁত শিরশির করে। আর আমি এটাকে অবশ্যই যে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি দেখিয়েছিলাম, তো আমাকে এই যে কিছু ওষুধ দিছিল আর স্কেলিং এর কথা বলছিল। আমি মেডিপ্লাস টুথপেস্ট ব্যবহার করি। আর হচ্ছে আমার দাঁতে যে মাংস খেলে ভিতরে ঢুকে যায়, হ্যাঁ, আর মাঝে মধ্যে ব্যথা করে, তবে খুব বেশি না, তবে এটা মাঝে মধ্যে আবার চলে যায়, এই ব্যথাটা সৃষ্টিটা চলে যায় আবার আছে। এই উপায়ে, এই অবস্থায় করণীয় কিছু জানাবেন স্যার? জি, ধন্যবাদ। দর্শক, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। জি, আপনি মনে হয় শুনেছেন। আমি শুনেছি। দর্শককে আমি বলবো, ওনাকে চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন স্কেলিং করানোর জন্য, উনি করেছেন কিনা সেটা বলেননি। আমি বলবো আপনি স্কেলিং করে নেবেন, করে নিলে আপনার যে শিরশির
যে এবং মাড়ি থেকে রক্ত পড়া এটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দাঁতের মাঝখানে মাংস খেলে ঢুকে যায়, এইটাই বলছিলাম। খাওয়ার পরে আমরা যে ডেন্টাল ফ্লসিংয়ের কথা বলছি, ডেন্টাল ফ্লসের মাধ্যমে আপনার ইন্টারডেন্টাল স্পেসটা যদি পরিষ্কার করি, দাঁতের ফাঁকের মাংসটা বের করে দিলে, অনেক সময় যদি দুই দাঁতের ফাঁকে যদি আপনার ক্যাভিটি হয়ে যায়, ফ্রিকোয়েন্ট যদি মাংস ঢুকে যায়, সেই ক্ষেত্রে আপনার ওনার চিকিৎসা নেওয়ার প্রয়োজন রয়েছে। আর যদি এমনি রেগুলার হালকা একটু মাংস ঢুকে, সেটা আপনি ফ্লস করে আপনি বের করে নিতে পারবেন। জি, তখন ধন্যবাদ। এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে দাঁতের গঠন এক একজনের এক এক রকম, তো এই দাঁত বা চোয়ালের গঠন এটা কি বংশগত কোনো ব্যাপার, না ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে এটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে? আপনাকে ধন্যবাদ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে আসলেই কিছুটা তো গঠন বংশগত তো কিছুটা আছেই। প্রত্যেকটা পারিবারিক, আপনারা জানেন আমাদের প্রত্যেকের শারীরিক গঠনটা আমরা বংশানুক্রমিক আমাদের বাবা মায়ের সাথে আমাদের মিল রেখে অনেকটুকুই হয়, তবে সেটা সবসময় যে বংশগত হবে সেটাও নাও হতে পারে। যেটা বলছিলাম, বংশগতের চেয়ে জন্মগত বলতে পারি আমরা, এক একজনের গঠনটা এক এক রকম হতে পারে। আমার ধরেন কোনো সময় আমার বংশে কারো হয়তো বাঁকা দাঁত ছিল না, আমার বাচ্চার সেই ক্ষেত্রে বাঁকা দাঁত আসলো, তো সেই ক্ষেত্রে আমি সেটা বংশগত বলতে পারি না, সেটাকে জন্মগত ত্রুটি বলতে পারি বা ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ বলতে পারি। আমাদের প্রত্যেকের শারীরিক গঠন আল্লাহর পাক আমাদেরকে এক একজনকে এক এক ধরনের একটা গঠন দিয়ে তৈরি করেছেন। সেই ক্ষেত্রে এটার জন্য কিছুটা আমাদের দায়ও আছে। এই যে বললাম, আমরা যদি সঠিক সময়ে সুন্দর মতো যদি দাঁত ব্রাশ না করি, দুধের দাঁতের যত্নটা যদি আমরা একটু অ্যালার্ট না থাকি, সঠিক সময়ে দাঁত পড়ার সময় যদি আমরা সঠিক ডাক্তারের কাছে নিয়ে যাই, অথবা নিজেরা যদি আমরা দুধের দাঁতগুলো সময় মতো না ফেলি, সেক্ষেত্রে দাঁতের গঠনটা এলোমেলো হয়ে যেতে পারে বা আঁকা বাঁকা দাঁত তৈরি হতে পারে। আমরা অনেক সময় প্রত্যেকেরই প্রায় আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের দাঁতগুলো যখন নড়ে অনেক সময় আমরা খেয়াল করি না বাচ্চাদের দাঁত নড়লে, সেক্ষেত্রে ভিতরে যখন আরেকটা দাঁত উঠে যায় তখন বাবা মারা হঠাৎ খুব ওরিড হয়ে যায়, প্রায় ক্ষেত্রে এটা হয়, তখন দৌড়ায়, তখন ডাক্তারের কাছে আসে। তা আমি বলবো এটা নিয়ে এত বেশি ওরিড হওয়ার দরকার নেই। আপনারা একটু খেয়াল রাখবেন যে দুধের দাঁত 6 মাস 8 মাস 1 বছর থেকে যেটা উঠে, সেটা প্রাইমারি দাঁত পড়ার বয়স হচ্ছে 5 থেকে 6 বছর বয়স থেকে দাঁত, নিচের দাঁত প্রথম দুটো যে দাঁত উঠে ওই দুটো দাঁত প্রথমেই পড়ে। তার পরবর্তীতে 6.5 বছর বা 7 বছর উপরে দুটো পরে, এভাবে পর্যায়ক্রমে 20টা দাঁতে আমাদের দুধের দাঁত পড়ে যায়। জি, একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার ছেলের বয়স 6 বছর। এখন দাঁত ওঠার পরে, আপনার ঠিক টাইমে দাঁত ওঠার পরে দেখা যায় দাঁতটা সামনে একটু পিছন দিকে উঠতেছে, মাড়ি থেকে একটু পিছন দিকে, মানে ভিতর দিকে। এখন যে দিক থেকে দাঁত উঠছে সেই দিক থেকে আপনার দাঁতটা বের হচ্ছে না। জি, এই জায়গায় করণীয় কি স্যার? এটা কি আসলে কি সমস্যা? জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, অনেক অভিভাবকের এই সমস্যাটা থাকে যে 6 বছর বাচ্চা দাঁত ভিতরের দিক থেকে আরেকটি উঠে যাচ্ছে, অর্থাৎ একটি দাঁত নড়ার ক্ষেত্রেই আরেকটি দাঁত আসলে ভিতর দিয়ে উঠে যাওয়ার কারণ একটু আগে আমি ব্যাখ্যা করছিলাম। তার মানে তার বাচ্চার 6 বছর বয়স যেহেতু বলল, তার যে দুটো দুধ দাঁত পড়ে যাওয়ার সময় হয়েছে, সেটা না ফেলার কারণে আপনার দুটো দাঁত ভিতরে উঠে যাচ্ছে। আমি ওনাকে পরামর্শ দিব একজন দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দুধের দাঁত দুটো ফেলে দিলে নতুন যে দুটো দাঁত উঠছে এটা সঠিক জায়গায় চলে আসবে। এই ক্ষেত্রে আমি একটু আপনার কাছে সম্পূরক একটি প্রশ্ন করছি, যে দাঁতগুলো বাঁকা হয়ে উঠে, এগুলো কি পরবর্তীতে সোজা হয়ে আসার কোনো সম্ভাবনা প্রাকৃতিকভাবে আছে, নাকি এটার জন্য ব্রেস বা অন্য কোনো ধরনের এটা পরবর্তীতে আমাদেরকে ফলো আপে রাখতে হয়। অনেক সময় একটু ভিতরে উঠে গেলে এটা আস্তে আস্তে এটা যেটা একটা মিক্সড ডেন্টিশনের যে টাইমটা বলি আমরা, দুধের দাঁত পড়বে, আসল দাঁত উঠবে, এইরকম একটা টাইম চলতে থাকে 6 বছর বয়স থেকে আবার 13-14 বছর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে পর্যন্ত কিছুটা বাঁকা দাঁত
থাকলেও অনেক সময় বাবা মারা খুব উদ্বিগ্ন থাকেন। আমি বলবো এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আস্তে আস্তে চোয়ালটা যখন বড় হতে থাকবে, বাচ্চা যখন গ্রোথ হতে থাকবে, তখন তার দাঁতের যে সঠিক জায়গাটা পাওয়ার কথা, চোয়ালটা বড় হয়ে গেলে ওই দাঁতটা জায়গা পেলে ওইটা আবার সঠিক জায়গায় চলে আসতে পারে। ধন্যবাদ। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি রবিউল ইসলাম বলছিলাম ঈশ্বরদী থেকে। জি, বয়স? বয়স 48 বছর। জি, বলুন আপনার সমস্যার কথা। জি, আমার সমস্যা ওই দাঁতের গোড়া ব্যথা করে। আচ্ছা, দাঁতের গোড়ায় একটু ব্যথা করে, কিছু খাইতে গেলে পারে দাঁতে তেমন আর কি শক্তি পায় না, দাঁতের গোড়া ব্যথা করে এবং হচ্ছে একটু দুর্গন্ধ বের হয়। আপনার দাঁতের সবগুলো গুঁড়োতেই ব্যথা করে, না ডান দিকে বা বাঁ দিকে বা সামনের দাঁতে কোন জায়গাটায় স্পেসিফিক ব্যথা করে? সামনের দাঁতগুলা বেশি মানে মাড়ির দাঁতের থেকে সামনের দাঁতগুলা বেশি ব্যথা করে। সামনের দাঁতগুলোতে বেশি ব্যথা। জি, 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 আপনি কি এই জন্য কোনো দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছেন? না, সেটা ব্যথা, অতিরিক্ত ব্যথা হলে ব্যথার ওষুধ খাইছি, কিন্তু সেভাবে আর কি দেখানো হয়নি। জি, ব্যথার ওষুধ কি ফার্মেসি থেকে সংগ্রহ করেছেন, না কোনো দন্ত চিকিৎসকের পরামর্শ অনুসারে খেয়েছেন? দন্ত চিকিৎসক দিয়েছিল আমাকে ওষুধ, ওইটাই আর কি খাইছিলাম। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, উনার 48 বছর বয়স, উনার দাঁতের গোড়ায় প্রায় ব্যথা করে। উনি বলছেন যে দাঁতে একটু শক্তিও কম পান। তো এই ব্যথার জন্য উনি কিছু ওষুধ খেয়েছিলেন, কিন্তু তেমন একটা ইমপ্রুভ হয়নি। এই পর্যায়ে উনার জন্য কি পরামর্শ থাকবে? আমি দর্শকের প্রশ্ন শুনতে পেয়েছি। আমি ওনাকে পরামর্শ দিব, ঠিকই আছে, ওনার যে ওষুধ উনি নিজেই খেয়েছেন, আসলে উনি চিকিৎসকের শরণাপন্ন হননি। 48 বছর বয়স, সামনের দাঁতে ওনার বেশি ব্যথা করে এবং মাড়ি থেকে একটু রক্ত পড়ে, দুর্গন্ধ হয়। তা আমি যতটুকু বুঝতে পারছি, ওনার দাঁতে হয়তো প্লাক জমে গেছে, ক্যালকুলাস জমে গেছে, ওটাকে একটু স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার করে কিছু ওষুধ নিলে উনি সুস্থ হয়ে যাবেন। জি, আরও একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। রাশিদুল ইসলাম বলছিলাম, গাজীপুর থেকে। জি, আমার ওই যে উপরের দাঁতটা, বয়স? বয়স 48 বছর। জি, ওই দাঁতটা অবশ্যের মতো, মানে এমনি কোনো ব্যথা করে না, কিন্তু কিছু শক্ত জিনিস চাপ দিলে ব্যথা লাগে। আচ্ছা, ঠিক আছে, ওইটাই আমার বড় সমস্যা। জি, এছাড়া আমার কোনো সমস্যা নেই। অনেকদিন যাবত এই দাঁতটা, মানে কোনো কিছু শক্ত জাতীয় জিনিস আমি চাপ দিতে পারিনি। জি, মাড়ির দাঁত, উপরের মাড়ির দাঁত। উপরের মাড়ির দাঁতে। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ওনার প্রশ্নটা আমি শুনেছি। উনি দীর্ঘদিন ধরে যেহেতু একটা দাঁত দিয়ে চাপ দিতে পারেন না, খাওয়ার সময় ব্যথা লাগে, আমি পরামর্শ দিব ওনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটা এক্স-রে করিয়ে ওনার দাঁতে কি সমস্যা সেটার সমাধান করার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জি, ধন্যবাদ। এই ফাঁকে আমি আরেকটি কমন বিষয় যেটি আমাদের দর্শকদের মধ্যে প্রায় দেখা যায় বা রোগীদের মধ্যে, সেটি হচ্ছে দাঁতের ফাঁকে কোনো জিনিস আটকে যাওয়া বা কোনো খাবার আটকে যাওয়া। তো এটি তো আসলে অত্যন্ত বিড়ম্বনাকর একটি বিষয়, যে দাঁতের ফাঁকে যদি কোনো কিছু আটকে যায় তখন স্বাভাবিকভাবে অস্বস্তি লাগে। এই দাঁতের ফাঁকের খাবার পরিষ্কারের জন্য আমাদের দেশে আমরা প্রচলিতভাবে টুথপিক ব্যবহার করি, কেউ বা আবার ম্যাচের কাঠি ব্যবহার করি, কেউ বা আবার মানে চাবি বা অনেক ধারালো কিছু লোহা জাতীয় কিছু দিয়েও আমরা এই দাঁতের ফাঁকের খাবার, জি, সেফটি পিন দিয়েও পরিষ্কার করি। আসলে দাঁতের ফাঁকে ফাঁকে জমা খাবারগুলো পরিষ্কার করার নিয়ম কি আমরা আপনার কাছে জানবো। তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। সমস্যা মানে পাঁচ থাকে, তারপর বেদনা করে কিছু খাইতে পারি না। জি, আপনার বয়স? 23 বছর, 30 বছর। জি, আপনার সমস্যাটি একটু আরেকবার বলুন। দুইটা দাঁত পড়ে গেছে, আর তারপরে বেদনা করে, দুইটা দাঁত নাই আর কি। কোন পাশে দুটি দাঁত? মধ্যে সামনে। সামনে, জি জি।
আচ্ছা, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ওনার প্রশ্নটা আমি শুনতে পেয়েছি। ওনার দুটো দাঁত পড়ে গেছে খুব সম্ভবত বলল। তো ওনার বয়স বলল 30 বছর। আপনি যখন মাঝখান থেকে দুটো দাঁত পড়ে গেলে পাশের যে দাঁতগুলো আছে ওগুলো আস্তে আস্তে নড়বড়ে হয়ে যেতে পারে। সেজন্য আমরা বলি দাঁত পড়ে যাওয়ার পরে ওই খালি জায়গায় নতুন দাঁত বসিয়ে নেওয়া। এটা কয়েক ধরনের পদ্ধতি আছে। খোলা বাঁধার দাঁত বসানো যায়, যেটাকে আমরা পার্শিয়াল ডেন্সার বলি, নিজে খুলে নিজে পরিষ্কার করবে। পাশাপাশি ফিক্সড পদ্ধতিতেও দাঁত বসানোর সিস্টেম আছে। ক্যাপের মাধ্যমে আপনার দুই পাশ থেকে দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে ব্রিজিং করে করা যাবে। আরেকটা আছে আপনার যেটা ইমপ্ল্যান্ট বলে, আধুনিক চিকিৎসা, ইমপ্ল্যান্টের মাধ্যমে ফিক্সড পদ্ধতিতে ওটাও দাঁত বসানোর অপশন আছে। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমি সিলেট থেকে বলছি। জি, বয়স? জি, আমার বয়স হচ্ছে 20 বছর আর আমার নাম হচ্ছে মোহাম্মদ সালেহ আহমেদ। জি, আপনার সমস্যা? সমস্যা হচ্ছে স্যার, এই যে আমার দাঁতটা অর্ধেকে ভাঙে গেছে, ভাঙা পরে এখন পর্যন্ত দাঁতটা কোন, আপনাকে একটু স্পেসিফিক উল্লেখ করতে হবে আপনার কোন দাঁতটিতে সমস্যা? সামনের সারির উপরের দিকে না নিচে? উপরের নিচে। উপরের নিচে। জি জি। কয়টি দাঁত? দুইটি না? জি, উপরের দিকের নিচে। জি, উপরের দুইটা, নিচের দুটো। জি, সমস্যাটি আমাদেরকে জানান। জি, বলতেছি দাঁতটা কি আর উঠবো কি, অথবা কি দাঁত পড়ে গিয়েছে? অর্ধেক রয়েছে, এটা ফালাইয়া দিমু। জি, আচ্ছা, জি জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, ওনার বয়স 20 বছর। ওনার কোনো একটা দাঁত সম্ভবত সামনের বা পিছন, মানে সামনের সারির দিকেই উপরে অথবা নিচে কোনো একটি দাঁত অর্ধেক ভেঙে গিয়েছে। এখন উনি জানতে চাচ্ছেন বাকি যে অর্ধেক দাঁতটি সেটি কি উনি রাখবেন না সেটি ফেলে দেওয়াটা উত্তম হবে? এটা না দেখে বলা যাবে না, তবে দর্শকের একটা ভুল ধারণা। উনি খুব সম্ভবত উনি বলছেন যে এই দাঁতটা যদি ফেলে দেই আবার কি দাঁত উঠবে কিনা। যেহেতু দর্শকের বয়স হচ্ছে 20, এই বয়সে কোনো দুধের দাঁত থাকার কথা নয়, তাহলে এটা অবশ্যই একটা পার্মানেন্ট দাঁত। স্থায়ী দাঁত কখনো পড়ে গেলে আরেকটা দাঁত উঠার কোনো সম্ভাবনা নেই, কারণ দুধের দাঁত পড়ে যাওয়ার পরে যে জায়গায় অস্থায়ী দাঁত আসবে, এরপরে ফেলে দিলে আর আজীবন ওখানে আর কোনো দাঁত আসবে না। ওটাকে ফেলে দিতে হলে তখন পাশের দাঁতের সাপোর্ট নিয়ে, যেটা বললাম, ব্রিজিং পদ্ধতি অথবা ইমপ্ল্যান্ট পদ্ধতিতে দাঁত বসানো, অথবা যদি ডক্টর দেখে যদি বলেন অর্ধেক ভাঙা থাকলে অনেক সময় আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টের মাধ্যমে ওটার উপরে ক্যাপিং করে, ক্রাউন বলি যেটা, এটাকে আবার কার্যকরভাবে এটাকে চিকিৎসা করার অপশন রয়েছে। ধন্যবাদ। আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম, দাঁতের খাঁজে আটকে পড়া ময়লা পরিষ্কার করার পদ্ধতি, এটা আমি অলরেডি আপনার সাথে আলোচনা করেছি। আপনাকে নিশ্চয় খেয়াল আছে, একটু আগেই বললাম যে ডেন্টাল ফ্লস, যেটা হচ্ছে সবচেয়ে দাঁত ইন্টারডেন্টাল স্পেস ক্লিন করার জন্য আমাদেরকে রেগুলার খাবার পরে দাঁতের ফ্লসের মাধ্যমে দাঁত পরিষ্কার করা। আপনি অন্য যে উপাদানগুলোর কথা বললেন, টুথপিক, পিন বা তার দিয়ে অথবা সুতা দিয়ে বা আদার্স কোনো কিছু কাটি দিয়ে, এটা খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা কাজ। কারণ দর্শক বা রোগীরা আপনার এটা করতে গিয়ে অনেক সময় মাড়িতে ইনজুরি করে ফেলে, অনেক সময় জোরে আপনার খোঁচা দিতে গিয়ে আপনার আরও বেশি খাবারটাকে আরও ভিতরের দিকে আটকে দেয়। তো সেটা কখনোই করা যাবে না, এটার অভ্যাসটা পরিবর্তন করতে হবে। অবশ্যই ডেন্টাল ফ্লসের মাধ্যমে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করতে হবে। আর যদি বেশি খাবার আটকে যায়, অনেক সময় কেন আটকে যায় সেটা দেখার জন্য দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওই যে বললাম আপনাকে, দুই দাঁতের ফাঁকে যদি কোনো ক্যাভিটি থেকে থাকে অথবা পকেট থেকে থাকে, মাড়িতে যদি পকেট হয়, ওখানে আপনার খাবার আটকে থাকে, ওটা চিকিৎসার মাধ্যমে, স্থায়ী সমাধানের মাধ্যমে আপনি রোগী এখান থেকে পরিত্রাণ পেতে পারেন। জি, একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি মুকুল চন্দ্র রায়। জি, আপনি একটু আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে কথা বলুন। আমার বয়স 58। জি,
স্যার শুনতে পাচ্ছি। স্যার ওই যে আমার ওই উপরের মাড়ির দাঁতের উপরের অংশে মাঝে মাঝে ফুলে যায়। জি, এখন আমি কি করব? আচ্ছা, জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। অন্য কোনো সমস্যা নাই, ওই দাঁতের উপরের অংশটা একটু ফুলে যায়। জি, আপনি এই জন্য কি কোনো দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন? না না, হয়নি। জাননি। জি, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, আপনি আমি শুনতে পেয়েছি। আসলে দর্শক যে প্রশ্নটি করেছেন, দাঁতের চিকিৎসাটা এমন একটা চিকিৎসা, আসলে এটা টেলিমেডিসিনের মাধ্যমে দেয়া সম্ভব না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখে তারপর ওনার সমাধান, কী কারণে ওনার মাড়িটা ফুলে যায় উপরের দিকের দাঁত, কি ওখানে প্যাথোলজিক্যাল কোনো কজ আছে কি না, সেটা আইডেন্টিফাই করে আমাকে চিকিৎসা দিতে হবে। তা আমি ওনাকে পরামর্শ দিব একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য। আর আমাদের শরীরে অন্যান্য রোগের, আমার গ্যাস্ট্রিকের সমস্যা বা আমার মাথা ব্যথা, এটা আপনি টেলিফোনের মাধ্যমে সমাধান দিতে পারবেন। দন্ত চিকিৎসার ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, কঠিন হয়ে যায়। জি, এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে বহুল প্রচলিত শব্দ, আমরা প্রায় সময় যারাই ডেন্টিস্টের কাছে যান তারাই এসে বলেন যে ডাক্তার সাহেব আমাকে বলেছে যে রুট ক্যানেল করতে হবে। এই রুট ক্যানেল সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইবো। তবে একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার বয়স হলো 56। জি, আমার উপরের দাঁত এবং নিচের দাঁত দুটি আপনার ড্রেনের মতন হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। জি, আচ্ছা, তখন খাবার খেলে আপনার পানি খেলে গরম খেলেও শিরশির করে আর কি। জি, প্রচুর শিরশির করে আপনার। তখন তো আপনার এটা কি সমস্যাটা তো বুঝতেছি না। জি, আপনি কি এই জন্য কোনো দন্ত চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি? না না, আমি দন্ত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি না, সেন্সুরি দেখালি দাঁত মাঝে আর কিছু না। আচ্ছা, সেন্সোডাইন দিয়ে দাঁত মাজেন। জি, হ্যাঁ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। দর্শকের জন্য আমি বলবো, উনি যেহেতু উনি সেন্সোডাইন দিয়ে ব্রাশ করেন, সেন্সোডাইন টুথপেস্ট, কিছু বিশেষ টুথপেস্ট আছে আমাদের, একটু আগে মেডিপ্লাস টুথপেস্টের কথা শুনলাম, প্যারোডন্টেক্স একটা টুথপেস্ট আছে, এগুলো হচ্ছে মেডিকেটেড টুথপেস্ট আছে আমাদের। সেই ক্ষেত্রে কিছু কিছু আপনার সেন্সিটিভিটি আছে যেগুলা এইসব টুথপেস্টের মাধ্যমে এটা সমাধান হয়। কিন্তু দর্শক যে কথা বললেন, প্রচুর ওনার শিরশির করে, আমি দর্শককে বলবো ওনার যেহেতু ক্ষয় হয়ে গেছে, উনি এখনও দন্ত চিকিৎসকের শরণাপন্ন হননি, আমি ওনাকে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিব। হয়তো বা ওনার, আপনি যেই প্রশ্নটা করতেছিলেন একটু আগে, কেন রুট ক্যানেল লাগে, এই যে রুগী আপনাকে প্রশ্ন করলো, এইরকম যখন অনেক সেন্সিটিভ বা পেইন নিয়ে যখন রুগীরা আমাদের কাছে আসে, অনেক ক্ষেত্রে দাঁতটার গঠন যদি ভালো থাকে, গোড়াটা যদি শক্ত থাকে, রুট স্ট্রং থাকে, বাট দাঁতটা ক্যাভিটি হয়ে ক্ষয় হয়ে এরকম শিরশির ব্যথা শুরু হয়, সেই ক্ষেত্রে দাঁতকে আমরা ফেলে না দিয়ে, আগে যখন আপনার চিকিৎসা পদ্ধতি আধুনিক ছিল না, তখন সেই ক্ষেত্রে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা আবিষ্কার হওয়ার আগে আমরা এই দাঁতটাকে তুলে ফেলার পরামর্শ দিতাম। এখন আধুনিক ডেন্টিস্ট্রিতে এই দাঁতকেই, ব্যথা হওয়া দাঁতকেই বা অর্ধেক ভাঙা দাঁতকেই বা শিরশির করা ক্ষয় হওয়া দাঁতকেই আমরা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে দাঁতটাকে না ফেলে এটাকে আমরা রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমে, এটা একটা আধুনিক ট্রিটমেন্ট, পরবর্তীতে রুট ক্যানেল চিকিৎসা সম্পন্ন করে এটার উপর একটা কাভার অর্থাৎ ক্যাপিংয়ের মাধ্যমে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ক্রাউন বলি, আপনারা দর্শকরা অনেক সময় রুগীরা এটাকে ক্যাপ বলে, সেটাকে আমরা এই ক্রাউনের মাধ্যমে দাঁতটাকে যখন আমরা আপনার ঢেকে দেই, তখন দীর্ঘমেয়াদী আমরা এখান থেকে একটা সুফল পেতে পারি। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমি তো আমার মেয়ের সমস্যা কথা, আমার মেয়ের বয়স 7 বছর। ওর যখন মানে 5 বছর বয়স, তখন সামনে দুইটা দাঁত, ওই দুটো আবার গাবেন, আর সাইডে আবার যে দুটা একটাই পাশে একটা, দুটা দাঁত পড়ার পরে ওই দুটো আর গাছ হয় না। কিন্তু মাড়িটা কি শক্ত হয়ে গেছে, এই জন্য গাছাচ্ছে না নাকি? ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে ওনার বাচ্চার বয়স 7 বছর, দুটি দুধের দাঁত পড়ে গেছে, কিন্তু সেই জায়গা থেকে কোনো দাঁত উঠছে না সম্ভবত। তাহলে এই ক্ষেত্রে ওনার জন্য
কি পরামর্শ থাকবে? 7 বছর বয়স দাঁত না উঠলেও চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় একটু যেটা লেট ইরাপশন বলি আমরা, দেরিতে অনেকের দাঁত উঠে। আর যদি আরও যদি 7 বছর 8 বছরও যদি না ওঠে, তখন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া ওনাকে আমি প্রয়োজন বলে মনে করি, এবং এক্সরের মাধ্যমে আসল দাঁতটার পজিশন কি সেটা আমরা দেখে নিতে পারি। জি, এই পর্যায়ে একটু জানতে চাইবো আমরা যে দাঁতের ক্ষেত্রে আসলে কোন কোন খাবারগুলো সুদিং বা কোন কোন খাবারগুলো উপযোগী এবং কোন কোন খাবারগুলো অ্যাভয়েড করলে দাঁত, দন্তরোগ বা দাঁতের এই সকল কমপ্লিকেশন থেকে দূরে থাকা যায়? আমি প্রথমেই বলবো, বর্তমানে আমাদের দেশের খাদ্য অভ্যাস একটা মারাত্মক আমাদের ঝুঁকি তৈরি করছে। সেটা শুধু দাঁতের জন্য না, আমাদের সমস্ত সিস্টেমিক যত ডিজিজ আছে, ডায়াবেটিস থেকে, ওবেসিটি থেকে শুরু করে, হার্ট ডিজিজ থেকে শুরু করে, প্রেশার, আপনার ব্লাড প্রেশার থেকে শুরু, প্রত্যেকটা আপনার রোগের পিছনে খাদ্যাভ্যাস একটা বড় একটা ভূমিকা পালন করে। সেটার এই যত আপনার আনহেলদি ফুড যখন আমরা নিব, সেটা শরীরের অন্যান্য যে রোগ তৈরির যেরকম উপাদান হিসেবে কাজ করে, পাশাপাশি দাঁতের রোগ তৈরির ক্ষেত্রেও এদের একটা ভূমিকা রয়ে গেছে। বিশেষ করে প্রসেস ফুড, যেটা আমরা বিশেষ করে বাচ্চারা খুব অভ্যস্ত এসব খেতে, ওদেরকে যদি আমরা আস্তে আস্তে কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ন্যাচারাল ফুডের দিকে যদি আমরা নিতে পারি, এই সমস্ত ফাস্ট ফুডকে অ্যাভয়েড করে বার্গার, চিপস, চকলেট বা মিষ্টি জাতীয় খাবার, এই সমস্ত খাবারকে অ্যাভয়েড করে আমরা যদি ন্যাচারাল ফল, ফ্রুটস, শাক সবজি, মাছ, মাংস, এগুলার দিকে যদি আমরা অভ্যস্ত করতে পারি, এবং যে কোনো খাবারে আপনার সেটা হেলদি আনহেলদিকেও আমি না নিতেই বলবো, তারপরেও যদি মাঝে মাঝে আমরা খেয়ে ফেলি, খাওয়ার পরে ভালো মতো পরিষ্কার করা, এই খাবারগুলো অ্যাভয়েড করা দাঁতের যেমন ক্ষতি করে, আপনাকে শারীরিকভাবে অন্যান্য রোগের ক্ষেত্রে তৈরির ক্ষেত্রেও এরা ভূমিকা রাখে। তাহলে একজন যখন ফাস্ট ফুড খাবে, খুব অল্প বয়সে একটা বাচ্চা অনেক ওজন নিয়ে, তখন সে নিজেকে বহন করতে পারে না, অনেক রোগ শোকের জন্য সে তখন আপনার এই ওবেসিটিটাই অনেক রোগের কারণ হয়ে দাঁড়ায়। সেটা দন্তরোগের ক্ষেত্রেও ঠিক একই আপনার নিষেধাজ্ঞা থাকবে, যাতে আমরা বাচ্চাদেরকে বিশেষ করে সামুদ্রিক মাছ, দুধ, ডিম, আপনার বিশেষ করে ফল জাতীয় খাবার, টক ফল, আপনার কমলা, লেবু, আপনার এই জাতীয় খাবার, আমার যে সিজনাল ফ্রুটসগুলো আছে, আমরা সবচেয়ে বেশি এটাকে আমি গুরুত্ব দিব। বাংলাদেশ হচ্ছে অনেক ফল মূলে মৌসুমি ফলে অনেক সমাহার। এখন আমরা থেকে শুরু করে, পেয়ারা থেকে শুরু করে, এই সমস্ত খাবারই আপনার আমাদের বাচ্চা দাঁত গঠন থেকে শুরু করে, কাঁঠাল থেকে শুরু করে, প্রত্যেকেরই একটা ভালো ভূমিকা আছে। জি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমি একটু আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে প্রশ্নটির আসলে দর্শকদের প্রশ্নের জন্য প্রশ্নটির উত্তর আপনার দেয়া হয়নি। সেটি হচ্ছে, একজন সাধারণ দর্শক বা একজন রোগী বছরে কতবার একজন দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এটা আমি আমার আলাপের মধ্যে আমি মাঝখানে একবার বলেছি, বছরে অন্তত 2 বার দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সেটা দাঁতের চিকিৎসার জন্য না, জাস্ট একটা রেগুলার চেক আপের জন্য। তাহলে আমরা বুঝতে পারবো এই 6 মাসের মধ্যে আমাদের দাঁতের মধ্যে কোনো ধরনের কোনো আপনার রোগ তৈরি হলো কিনা, আমাদের দাঁতগুলো সুস্থ আছে কিনা, আমার মাড়িটা সুস্থ আছে কিনা। এটা একটা নিয়মিত চেক আপের মধ্যে থাকলে তাহলে আমার বড় ধরনের রোগ হওয়ার আগেই ডাক্তারের নলেজে চলে আসবে। ওনার চোখে, রুগীদের চোখে অনেক সময় ধরা নাও পড়তে পারে। যখন আমি চিকিৎসকের শরণাপন্ন হবে, উনি আমাকে যখন পরীক্ষা করবেন, উনি যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, বা কোনো যদি রোগের লক্ষণ উনি দেখতে পান, তখন উনি আমাকে সতর্ক করতে পারবেন। জি, ধন্যবাদ। আজ এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দন্তরোগ সমস্যা ও সমাধান নিয়ে কথা বলছিলাম বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার SM সারোয়ার আলমের সাথে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।